আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পাল্টাপাল্টি হামলা, ফের উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। ইরানকে ঘিরে ব্যাপক সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। দুই রণতরী সহ যা যা আছে। পুতিনের হাতে কি পৌঁছেছে খামেনির সেই গোপন চিঠি? সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, নেতৃত্বে শিক্ষার্থীরা। বাইবেলের বর্ণনা অনুযায়ী পুরো মধ্যপ্রাচ্যের বিশাল অংশের ওপর ইসরায়েলের অধিকার রয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান ভূরাজনৈতিক সংঘাত বর্তমানে এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যা সমগ্র বিশ্বের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আপনারা হয়তো নিয়মিত খবরের কাগজে বা টেলিভিশনের পর্দায় দেখছেন যে পূর্ব ইউরোপের এই অঞ্চলটিতে আবারও নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে এবং দুপক্ষের মধ্যেই কৌশলগত পদক্ষেপের হার বৃদ্ধি পেয়েছে। এই সংঘাত কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্বব্যাপী জ্বালানি বাজার, খাদ্য সরবরাহ শৃঙ্খল এবং আন্তর্জাতিক কূটনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলছে। শীতকাল শেষ হয়ে যখন আবহাওয়ার পরিবর্তন ঘটছে, ঠিক সেই সময়ে উভয় পক্ষই তাদের কৌশলগত অবস্থান পরিবর্তন করছে এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার চেষ্টা চালাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, বর্তমান প্রজন্মের এই সংঘাতে প্রথাগত রণকৌশলের পাশাপাশি ড্রোনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই পরিস্থিতি এতটাই জটিল যে বিশ্বের পরাশক্তিগুলো এবং জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে একটি কূটনৈতিক সমাধানের মাধ্যমে এই অস্থিতিশীলতা দূর করা যায়। কারণ এই সংঘাতের ফলে ইউরোপ তো বটেই, এমনকি এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলো চরম অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, বিশেষ করে মূল্যস্ফীতি এবং সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ার কারণে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়ছে অত্যন্ত নেতিবাচকভাবে। তাই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বারবার জোর দিচ্ছেন একটি শান্তিপূর্ণ সংলাপ এবং আলোচনার টেবিলে ফিরে আসার উপর। একদিকে যেমন সামরিক কৌশলগত দিক থেকে নতুন নতুন মাত্রার উন্মোচন হচ্ছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানকে ঘিরে যে ব্যাপক কৌশলগত এবং প্রতিরক্ষামূলক প্রস্তুতি গ্রহণ করেছে, তা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যখন খবর আসে যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের দুটি অত্যন্ত শক্তিশালী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করেছে, তখন বুঝতে হবে এর পেছনে রয়েছে গভীর ভূকৌশলগত হিসাব নিকাশ। প্রিয় দর্শক, একটি রণতরী কেবল একটি বড় জাহাজ নয়, এটি মূলত একটি ভাসমান সামরিক ঘাঁটি, যা যে কোনো মুহূর্তে একটি দেশের পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করার সক্ষমতা রাখে। এই রণতরীগুলোর সাথে যুক্ত থাকে অত্যাধুনিক রাডার সিস্টেম, মিসাইল ডিফেন্স ব্যাটারি এবং লজিস্টিক সাপোর্ট শিপের এক বিশাল বহর। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগর এবং লোহিত সাগর অঞ্চলটি বিশ্ব অর্থনীতির জন্য একটি লাইফলাইন স্বরূপ, কারণ বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই অঞ্চলে যে কোনো ধরনের অস্থিতিশীলতা বা সরবরাহ বিঘ্নিত হওয়ার অর্থ হল বিশ্ববাজারে তেলের দাম হু করে বেড়ে যাওয়া, যা শেষ পর্যন্ত আপনার আমার মতো সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা একটি কৌশলগত ডেকেরেন্স বা নিবৃত্তিমূলক ব্যবস্থা হিসেবে দেখছেন, যার মূল লক্ষ্য হল ওই অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখা এবং মিত্র দেশগুলোকে একটি সুরক্ষা বলয় প্রদান করা। তবে অন্যদিকে এই ধরনের ব্যাপক উপস্থিতি অনেক সময় ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত উত্তেজনারও সৃষ্টি করতে পারে। কূটনৈতিক চ্যানেলগুলো বর্তমানে অত্যন্ত সক্রিয় রয়েছে, যাতে করে কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং কূটনৈতিকরা পর্দার আড়ালে ক্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছেন একটি স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি কথিত গোপন চিঠি পাঠানোর বিষয়টি। বৈশ্বিক রাজনীতির দিকে যারা গভীর নজর রাখেন তারা জানেন যে বর্তমান বিশ্বে রাশিয়া এবং ইরানের মধ্যকার সম্পর্ক একটি নতুন মাত্রায় উন্নীত হয়েছে। পশ্চিমা দেশগুলোর নানামুখী অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপের মুখে এই দুটি দেশ একে অপরের একটি নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হয়ে উঠেছে। এখন প্রশ্ন হল, এই গোপন চিঠিতে আসলে কী থাকতে পারে?
যদিও সরকারিভাবে এই চিঠির বিষয়বস্তু নিয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং বিশ্লেষকরা মনে করছেন যে এটি সম্ভবত দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর এবং ব্রিক্সের মতো আন্তর্জাতিক ফোরামে তাদের যৌথ অবস্থান আরও সুদৃঢ় করার একটি রোড ম্যাপ হতে পারে। বর্তমান বিশ্ব ব্যবস্থা ধীরে ধীরে এক মেরু থেকে বহু মেরুর দিকে অগ্রসর হচ্ছে, যেখানে নতুন নতুন জোট এবং অর্থনৈতিক করিডোর তৈরি হচ্ছে। রাশিয়া এবং ইরান উভয়েই বিশাল জ্বালানি সম্পদের অধিকারী এবং তারা চাইছে নিজেদের মধ্যে এমন একটি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাবকে পাশ কাটিয়ে তাদের অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করবে। এই চিঠির আদান-প্রদান মূলত প্রমাণ করে যে দেশ দুটির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব একে অপরের সাথে সরাসরি এবং অত্যন্ত বিশ্বস্ত একটি যোগাযোগ মাধ্যম রক্ষা করে চলেছেন। ইতিহাসে আমরা অনেকবার দেখেছি যে এ ধরনের উচ্চ পর্যায়ের গোপন বার্তা অনেক সময় দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক নীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। ইরানের অভ্যন্তরীণ সামাজিক পরিস্থিতি নিয়ে, যা সাম্প্রতিক সময়ে বেশ উত্তাল হয়ে উঠেছে। যে কোনো দেশের সমাজ পরিবর্তনে এবং সংস্কারের দাবিতে তরুণ সমাজ এবং শিক্ষার্থীরা সবসময় একটি অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আর বর্তমানে ইরানেও আমরা ঠিক এমন একটি দৃশ্যই দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মূলত অর্থনৈতিক সংস্কার, নাগরিক অধিকার এবং সামাজিক স্বাধীনতার বৃহত্তর দাবিগুলোর সাথে যুক্ত হয়ে একটি জাতীয় রূপ লাভ করেছে। প্রিয় দর্শক, একটি দেশের অর্থনীতি যখন দীর্ঘমেয়াদী স্থিতিরতা, উচ্চ মূল্যস্ফীতি এবং বেকারত্বের মতো চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তখন স্বভাবতই তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হয়। ইরানের বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা, যারা বিশ্বায়নের যুগে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের সাথে যুক্ত, তারা তাদের দেশের জন্য আরও বেশি সুযোগ এবং একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখে। তারা চাইছে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এমন কিছু পরিবর্তন আসুক যা তাদের ব্যক্তিজীবন এবং পেশাগত জীবনকে আরও মসৃণ করবে। এই বিক্ষোভগুলোতে লক্ষণীয় বিষয় হল শিক্ষার্থীদের অত্যন্ত সুসংগঠিত অংশগ্রহণ এবং তাদের শান্তিপূর্ণ অধিকার আদায়ের প্রচেষ্টা। যদিও কর্তৃপক্ষ বিভিন্নভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে বিশ্লেষকরা মনে করছেন যে কেবল বল প্রয়োগের মাধ্যমে এই ধরনের গভীর সামাজিক অসন্তোষের দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একটি কাঠামোগত ইসরায়েলের যে অধিকারের দাবিটি মাঝে মাঝেই আলোচনায় উঠে আসে, তা মূলত ধর্ম, ইতিহাস এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের এক জটিল মিশ্রণ। গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের এই ধারণাটি মূলত কিছু নির্দিষ্ট ঐতিহাসিক এবং ধর্মীয় পাণ্ডুলিপির ব্যাখ্যার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে বলা হয়েছে যে নীল নদ থেকে শুরু করে ইউফ্রেটিস নদী পর্যন্ত অঞ্চলটি একটি প্রতিশ্রুত ভূমি। দর্শক, যখন ধর্মীয় বিশ্বাস এবং প্রাচীন ইতিহাসকে আধুনিক ভূরাজনীতির সাথে মেলানোর চেষ্টা করা হয়, তখন তা স্বভাবতই আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। আধুনিক রাষ্ট্রব্যবস্থা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশের সীমানা নির্ধারিত হয় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে, যেমনটি আমরা প্রথম বিশ্বযুদ্ধের পর সাইকস-পিকট চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের বর্তমান মানচিত্র তৈরি হতে দেখেছি। কিন্তু যখন কোনো রাষ্ট্র বা গোষ্ঠী তাদের সম্প্রসারণবাদী নীতিকে বৈধতা দেওয়ার জন্য হাজার হাজার বছর আগের ধর্মীয় গ্রন্থের উদ্ধৃতি দেয়, তখন তা প্রতিবেশী দেশগুলোর জন্য একটি বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই দাবির ফলে মধ্যপ্রাচ্যের ডেমোগ্রাফি বা জনসংখ্যাগত কাঠামো এবং সেখানকার স্থায়ী শান্তি প্রক্রিয়া বারবার হোঁচট খায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন যে এই ধরনের চরমপন্থী জাতীয়তাবাদী আখ্যান মূলত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করা হয়, যা ওই অঞ্চলের ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সরাসরি সাংঘর্ষিক। মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে বহু ধর্ম, বর্ণ এবং ভাষাভাষী মানুষের হাজার বছরের শান্তিপূর্ণ সহাবস্থানের ইতিহাস রয়েছে।